নমস্কার, আমি দীপঙ্কর 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন স্বনামধন্য অ্যাডভোকেট সৌম্যদীপ চ্যাটার্জি। তিনি একমাত্র অ্যাডভোকেট যিনি সুপ্রিম কোর্টের পার্মানেন্ট অ্যাডভোকেট। অনেক অ্যাডভোকেটরা রয়েছে যারা সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট থেকে কেস করে চলে আসেন, কিন্তু সৌম্যদীপ বাবু এমন একজন অ্যাডভোকেট যিনি কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে তিনি হচ্ছেন পার্মানেন্ট অ্যাডভোকেট, এবং তার সাথে সাথে তিনি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্টে তিনি কাজ করেন, কিন্তু বেশিরভাগ সময় তিনি কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তিনি হয়েছেন। এবং তিনি আজকে আমাদের স্টুডিওতে তাকে পেয়েছি, তাকে অনেক অনেক স্বাগত এবং নমস্কার জানাবো। নমস্কার সৌম্যদীপ বাবু, আপনি একমাত্র লয়ার আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে, যে আপনি পার্মানেন্ট সুপ্রিম কোর্টের কাউন্সিলর অফ বোর্ডের আপনি অ্যাডভোকেট। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনি তো বেশিরভাগ সময় সুপ্রিম কোর্টেই থাকেন, দিল্লিতে থাকেন। আজকে আপনাকে আমরা পেয়ে গেলাম আমাদের স্টুডিওতে, ভাগ্যের বিষয়। তো আমরা আপনাকে জানতে চাইবো যে আপনি তো বহু কেস করছেন এবং বহু কেসের সাফল্যের সাথে আপনি জয়লাভ করছেন। তো এই একের পর এক যে ইস্যুগুলো এসআইআর নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেভাবে ইস্যুগুলো সামনে আসছে, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে রাজ্যের ভূমিকা কিভাবে দেখছেন? মানে রাজ্য কতটা এগিয়ে রয়েছে এখন? রাজ্য আর কেন্দ্রের লড়াই চলছে একটা। তো এই লড়াইয়ে দেখা যাচ্ছে যে রাজ্যের যে কেসগুলো হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু আবার সুপ্রিম কোর্ট ওগুলো রাজ্যেই ফিরিয়ে দিচ্ছে। মানে পাল্লা ভারী বলতে গেলে রাজ্যের পাল্লা ভারী এখানে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কাজ করে আসছেন, অন্যান্য মুখ্যমন্ত্রীরা এর আগে পূর্বে দেখা গেছে কেউ এরম ভাবে অ্যাক্টিভ ভাবে নিজে গিয়ে সশরীরে ঝামেলা মেটানো বা এগুলো করা হয়নি এতদিন পর্যন্ত। আমার জীবদশায় তো আমি আগে পরে দেখতে পাবো কিনা জানি না, আগেও কেউ দেখতে পায়নি সাধারণত। প্রত্যেকটা একটা গরিবের ঝুপড়ি থেকে শুরু করে একটা মহলে পর্যন্ত উনি যান, এটা পরিষ্কার আপনাদের কাছে আপনি দেখেছেন। কিন্তু আজকে যে অবস্থা পরিস্থিতি, এই এসআইআর নিয়ে গন্ডগোল, এর দিকে পাবলিক ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বিজেপির ওপরে। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হই আর হাইকোর্টের আইনজীবী হই, আর আমি বারুইপুর কোর্টের আইনজীবী হই। হ্যাঁ, কিন্তু আইনজীবী হিসেবে শুধু না, সাধারণ মানুষ হিসেবেও আমি বলবো, একটা মানুষের পিস অ্যান্ড পেশেন্স বলে কথা আছে, এখানে পিস বজায় থাকছে না, একটা অশান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ আমলারা, যাদের যে কাজ আমলাদের, তারা পরিপূর্ণভাবে আমলারা কাজ করে যাচ্ছে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভদের আমরা কোনো রকম দোষ দিতে পারবো না, বিশেষ করে পুলিশ কর্তা, আরো যারা নির্বাচনিক অফিসার বড় বড় আছেন, তারা তাদের ঠিক মতো কাজ করছেন, তাদেরও কাজে কোনো ভুল ত্রুটি পাওয়া যাচ্ছে না। যার জন্যই রাজ্যকে সম্মান দেওয়া হচ্ছে, কেন্দ্রর মানে মামলাগুলোকে রাজ্য মানে এই করে দিচ্ছে, বেশ কিছু ফিরিয়ে দিতে হচ্ছে, এবং খারিজ করেও দেওয়া হচ্ছে বহু মামলা, নেওয়াও হচ্ছে না, শুনছেন না জজ। বহু মামলা আপনি তো সুপ্রিম কোর্টে থাকেন এবং বহু সময় হ্যাঁ, বহু শোনেন, সব হ্যাঁ, মামলাগুলো আপনি অনেক দেখছেন। শোনেন না, অনেক এই যে অনেক কিছুদিন আগে অনেক যে কথা ঘটনাটা শোনেন ঘটে না। গেল, হ্যাঁ, যে ইডি এবং সিবিআই এর যে হ্যাঁ, তৎপরতা ছিল আমাদের আইপ্যাকের অফিসে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির হাত থেকে ফাইল তিনি কেড়ে নিয়েছিলেন এবং নিয়ে যে গাড়িতে তুলে নিয়েছিলেন, তারপর থেকে একটি চর্চা শুরু হয় এবং এই কেসটি এখন হস্তান্তর হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আপনার কি মনে হয় এই কেসের ফলাফলে কি রাজ্যেরই জয় হবে? অবশ্যই এটা মানে সবাই বুঝতেই পারছে রাজ্যের জয় হবে, কারণ না সবকিছু মানে একটা নির্ধারিত টাইমের মধ্যে হয়ে গেছে। আর এখন সবাই যেটা শুনছে বা সব বুঝতে পারছে, সবকিছু ইনকোয়ারি করছে। এতদিনে আপনি ভাবতে পারছেন না, আগেই রেজাল্টটা বেরিয়ে যেত যদি খারাপ কিছু হওয়ার হতো। এতদিন মানে অনেক দিন হয়ে গেল লেন্দি প্রসিডিওর, এখন আর গিয়ে এটা কিছু করা যাবে না, করলে সেদিনই করতে হতো। নিয়ম অনুযায়ী ভারতীয় সংবিধান বিধি, ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে যদি করা হতো, তাহলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যেই করা যায়। এতদিন লেন্দি প্রসিডিওর করে দেওয়া মানেই তো বোঝা যাচ্ছে এর আর কিছু হবে না, এটা ধামাচাপা পড়ে যাবে। এত বেশি এটা নিয়ে আলোচনা করা। তার মানে আপনার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এটা নিয়ে খুব একটা তৎপরতা দেখাবে না, কারণ যেহেতু এটা লেন্দি প্রসেস হয়ে গেছে। দেখুন, আমার কাছে, আমি জজ, ধরুন আমার কাছে একটা মামলা এসেছে, আমাকে তো পড়তে হবে, সেটা বুঝতে হবে। তা বুঝতে গেলে আমি তো সঙ্গে সঙ্গে সেটা যদি কমপ্লিকেশন আসে, কোনো কমপ্লিকেটেড, তখন তো তখনই আমি ভার্ডিক্ট দেবো যে এই জায়গাটা এখানে হচ্ছে, এক্ষুনি কালকে প্রশাসনিক দল দিয়ে এটাকে এরম করা হোক, প্রেসিডেন্সি শাসন করা হোক, যা হোক, আমি একটা কিছু বলবো। এতদিন হয়ে গেল, আপনি বুঝতে পারছেন না, লেন্দি প্রসিডিওর যখনই হয়ে যাবে যে কোনো মামলা, তখন সিভিল কেস দেখেছেন, একটা বাড়ির দেয়াল ভাঙলে চলছে, দেড় নিচ্ছে তো নিচ্ছে, ঠিক এক্স্যাক্ট তাই এটাও সেই সিভিল কেসের মতো যেন ব্যাপারটা হয়ে গেল আমার কাছে। দিস ইজ মাই ওপিনিয়ন, লিগাল অ্যাডভাইসার হিসেবে আমি বললাম। আমি এই চ্যানেলের চিফ এডিটর, আমার যেটা মনে হলো আমি 24 ঘন্টাকে জানালাম আপনাদের এই কোশ্চেনের মাধ্যমে।
এবং রিসেন্টলি এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টের একটি বড় রায় এসছে, সেখানে অনেক কিছু মান্যতা দিতে বলেছে সুপ্রিম কোর্ট কমিশনারকে, ইলেকশন কমিশনারকে। সেখানে নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন একটা বড় জয়, এবং 2026-এ যেভাবে সুপ্রিম কোর্টে হারালাম, সেভাবে 2026-এ বিধানসভা ইলেকশনে বিজেপিকে এখানে গো ব্যাক করানো হবে। আপনি কি একমত তাতে? কি মনে হয়? একদম। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যখন এলো ওই নির্বাচন কমিশনে, তাকে তো অ্যানেক্সের মেনেই কাজ করতে হচ্ছে, 1 2 3 4 5 করে। সে সেখানে যদি ভুল করে, তার প্রথমেই তো ভুলটা ধরা পড়ে যাবে। সুপ্রিম কোর্ট সেই অ্যানেক্সেরটা দেখেছে অলমোস্ট। সে কিন্তু বলেনি যে তুমি কেন নির্বাচন কমিশন ওখানে ভুল করে ফেলেছো, তার জন্য তোমার পানিশেবল এত জরিমানা, জেল, তা তো বলেনি। এখানেই বোঝা গেল কার জয় হলো, কার মানে অপর্জয় বিপর্যয়, ঘনিয়ে আসছে অন্ধকার কাদের। এটা তো পরিষ্কার ব্যাপার। আর নন্দীগ্রাম বলুন আর যেই বলুন, যে ইস্যুতেই কথা তুলবেন আপনি, অভিষেক ব্যানার্জি বলেছে কিছু, শুভেন্দু অধিকারী কিছু বলেছে, একদম নাম করে বলছি। তো সেখানে পাবলিক দেখবে মামাটি সরকার, মামাটি মানুষের জন্য কারা করেছে। তা এতদিন ধরে যতটুকু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করেছে। হট করে এই এমএলএ ইলেকশন সামনে, 26-এ এসে এখনো হই হট্টগোল করে ওরা এসে যাবে এরা চলে যাবে, এসব বলা বেকার। কারণ পাবলিক অত বোকা নয়, ভোট দেবার সময় ঠিক পাবলিক চিন্তা করেই ভোট দেবে এবং এনাকেই জয়ী করে আনবে। এবং অভিষেক ব্যানার্জি যেখানে দাঁড়াক, যেখানেই যা করুক, সে যা অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে, তার সব জায়গায় গিয়ে আমার তো মনে হয় একচেটিয়াই বেরিয়ে যাবে। একচেটিয়া বেরিয়ে যাবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সুপ্রিম কোর্টের সুনামধন্য অ্যাডভোকেট সৌম্যদীপ চ্যাটার্জি। তিনি কিন্তু একমাত্র অ্যাডভোকেট যিনি কিন্তু সুপ্রিম কোর্টে পার্মানেন্ট অ্যাডভোকেট। মানে অনেক অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে থাকেন, তারা কিন্তু টেম্পোরারি হয়, মানে যায় কেস করে ক্লায়েন্টের, আবার রিটার্ন চলে আসে। কিন্তু সেখানকার বার কাউন্সিলের একদম মেম্বার, উনি হচ্ছেন একেবারে পার্মানেন্ট মেম্বার, এবং পার্মানেন্ট তিনি সুপ্রিম কোর্টে বসেন, তার সেখানে চেম্বার রয়েছে, সেখানে তার সেরেস্তা রয়েছে। তাই তাকে সুপ্রিম কোর্টের যাবতীয় যে কেসগুলো, তথ্যগুলো সে পাঠানো হয় আমাকে, উনি করেন, তো তথ্যগুলো তার কাছ থেকে আমরা ভালো করে পাবো। তো তাই আজকে আমি ওনাকে পেয়েছি স্টুডিওতে। তো যেটা আমরা যেরকম নিয়ে কথা বলছিলাম যে 2026-এ আপনি বলছেন যে আবার মমতা সরকার আসবে, আবার তৃণমূল সরকার আসবে, এবং যে ইস্যুগুলো নিয়ে যেভাবে ইডি সিবিআই যেভাবে তৎপর হচ্ছে, ইস্যুগুলো ভারে টেকবে না। এবং যে ঘটনা ঘটলো রিসেন্টলি, যে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে গিয়ে সেখানে ইডির হাত থেকে যেভাবে ফাইল কেড়ে নিয়েছিল, এবং তার যে একটা মানে অ্যাগ্রেসিভ যে ভূমিকা ছিল, তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু এখনো কোনো তৎপরতা নেই সেইভাবে। কারণ সেভাবে যদি তৎপরতা থাকতো, তাহলে কিন্তু 72 ঘন্টার মধ্যে একটা অ্যাকশন দেখা যেত। তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে ঠান্ডা করে চলে গেছে। মানে সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে একদিক দিয়ে ঠিকই করেছে, এবং ইডি সিবিআই যেভাবে উভয় পক্ষেরই দোষ ছিল, এখানে একজনের দোষ তো হয় না। ওরাও সেখানে বাধা দিতে পারতেন বা এই নিয়েও কিছু কথা বলেছে। দুজনের মধ্যে উভয় পক্ষ একটা মানে ছিল, যার জন্য এটাকে মানে উনিও কিছু বলেছেন, ওনারাও কিছু বলেছেন, এক হাতে তালি বাজেনি। এটাই সুপ্রিম কোর্ট। যদি এক হাতে তালি বাজতো, তাহলে সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ তাহলে একটা 72 ঘন্টার মধ্যে তাহলে রাষ্ট্রপতির শাসন, অনেক কিছু। আপনি যদি ইডির হাত থেকে যদি আপনি ফাইল কেড়ে নেন, তাহলে ইডি তো একটা স্বতন্ত্র বডি, এবং তাদের পুরো রাইট দেওয়া থাকে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তখন করেনি কেন, এতদিন বাদে করতে এসেছে কেন? তারা কিন্তু সেই জায়গায় কিন্তু তারা অ্যাকশন নিতে পারে। কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিতে পারেনি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জও করেছিলেন যে এই ইডি কে দিয়ে তাদেরকে এইভাবে ভাঙানো যাবে না। এবং তিনি একটি কথা বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে জগন্নাথ সরকার এবং শুভেন্দু অধিকারীর মারফত অমিত শাহর কাছে কয়লার টাকা যাচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা দেখিনি যে রাজনাথ সিং, অমিত শাহ তার কোনো প্রতিবাদ করেছেন। মানে একদিক দিয়ে ধরা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে কেন্দ্রকে ধরাশায়ী করে দিয়েছে এই এই রাজ্য থেকে। যেভাবে হাইকোর্টও, কলকাতা হাইকোর্টও যেখানে ভুল হয়, কোনো দেখুন চেয়ারম্যান বলুন, কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, সবাইকেই ডেকে তৎপরভাবে তারা ভার্ডিক্ট দিচ্ছে। হাইকোর্টও দেয়, সুপ্রিম কোর্টও দেয়। এই ক্ষেত্রে কেন দিচ্ছেন আপনি নিজে বুঝতে, আপনাদেরও বোঝা উচিত এই ব্যাপারটা, পাবলিকের বোঝা উচিত বিশেষ করে, যে নিশ্চয়ই কিছু এমন ঘটনা ঘটেছিল সেদিন, উনি বাধ্য হন, এবং বাধ্য হওয়ার জন্য সাডেন প্রভোকেশন, একে আইনের ভাষায় বলা হয় প্রভোকড, ওনাকে এমন ভাবে প্রভোক্ট করা হয়েছিল, সাডেন প্রভোকেশনের মধ্যে এটা হয়ে গেছে। সেই জন্য ওই দুই পক্ষেরই তো দোষ ছিল। এই প্রভোকেশন জিনিসটা আইনের ভাষায় বুঝিয়ে দিলাম আমি। প্রভোকেশন একটা হয়েছিল সেখানে, সেটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না চোখে, আমরা শুনতে পাচ্ছি ফাইল নিয়ে পালিয়েছে, হ্যান ত্যান, এইসবগুলো সবকিছু পুরোটা শুনে
কোর্ট যেটা বিচার করার সেটা করে দিয়েছে অলরেডি বলতেই গেলে। আর যদি সেরকমই মানে অসভ্য বা অশ্লীল ব্যাপার হতো তাহলে 72 ঘন্টার মধ্যে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অ্যাকশন নিত। হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেটাও কিন্তু হয়নি। এটা সিভিল কেসের মতো ব্যাপারটা লেন্দি প্রসিডিওরে চলে গেল। হতেও পারে পরবর্তীকালে, কিন্তু সেটা হওয়ার জন্য যে মানে যেগুলো দরকার সেগুলো আমার যা অ্যানালিসিস তা মনে হচ্ছে না যে কোনো কিছু অ্যানালিসিস কিছু হবে অলরেডি। এটা ঠান্ডা ঘরে চলে গেছে। হ্যাঁ, আপনি তো সুপ্রিম কোর্টের পার্মানেন্ট লয়ার এবং হুম। সুপ্রিম কোর্টে থাকেন, আপনি দিল্লিতে থাকেন, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে দিল্লি কলকাতা মিলেই কেস করতে হয় দিল্লি আমাকে, শুধু কলকাতা যে কলকাতাতে বাদ দিয়ে শুধু দিল্লির কেস করি এটা তো হয় না। হুম, কলকাতাতেও আমাকে থাকতে হয়, অ্যাডভাইস দিতে হয়, হুম, সবকিছু করতে হয়। কলকাতাতে বাসিন্দা আমি। হুম। কলকাতার বাসিন্দা এবং দিল্লির আপনি একমাত্র সুপ্রিম কোর্টের আপনি পার্মানেন্ট লয়ার, হুম। যেটা আমরা দেখেছি। যেমন আমাদের এমপি কল্যাণ ব্যানার্জি আছেন। হুম। হ্যাঁ, এছাড়া মানে যারা আছে তার বেশিরভাগই টেম্পোরারি, যা আশা করে মামলা নিয়ে এ করে, কিন্তু পার্মানেন্টশিপ আমাদের আলাদাভাবে হতে হয় পরীক্ষার মাধ্যমে সেটাই আর আমাদের অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। হ্যাঁ, আমি একটা কথা আপনাকে জানতে চাইবো যে এখন যে পরিস্থিতি রাজ্যে রয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে কি ভোটের সংখ্যা বাড়বে? মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা হলো বেশি ভোট পাবে, তো আপনি কি তাতে একমত? কি মনে হচ্ছে? নাকি তৃণমূল এখানে ধরাশায়ী হবে? দেখুন একটা হলে বেশি হলে ভোট পাবে। আমি ব্রিগেডের সময় আপনি বলেছিলেন আমাদের এই চ্যানেল, আমি চিফ এডিটর, আপনি আমাকে বলেছিলেন সেই সময়, কোশ্চেন করেছেন বা উত্তরে বলেছেন যে আপনি কি করে বুঝলেন? আমি বলি ব্রিগেডে প্রচুর মাথা, দেখা যাবে না। তা এইখানে এটা আমি বলবো না যে কেননা অনেকগুলো পার্টি তৈরি হচ্ছে দেখেছেন, বাবরি মসজিদ নিয়ে একটা পার্টি তৈরি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেরিয়ে গিয়ে। হ্যাঁ, আবার এদিকে যে মমতা ব্যানার্জি আছে, ওদিকে সিপিএম উঠছে আবার নতুন করে, চেষ্টা করছে যা করে প্রত্যেকটা। আবার ওদিক থেকে আপনার ওই অন্যান্য দলগুলো ঢুকছে টুকটুক করে, তারা প্রার্থী দেবে, সে দিলে ভোট কাটাকাটি হবে এখানে। কিন্তু এটা আমি শিওর যে মমতা ব্যানার্জিকে ধরাশায়ী করা যাবে না। একটা বেশি ভোট, পাঁচটা বেশি ভোট, ওটা আমি বলতে পারবো না, কারণ আমি তো পিকে নই আর নিরীক্ষণ করতে বসিনি, আমার আইনজীবী পেশা। তা আমি তো ওইটা করতে পারবো না বসে যে কত ভোটে মার্জিনে জিতছে। কিন্তু আমি এটা জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চতুর্থবারের মধ্যে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, এবং উনি যদি চান উনি মুখ্যমন্ত্রী একেও করতে পারেন, অভিষেক ব্যানার্জিকেও করতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবে না এটা আমি শিওর। বা শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো একটা বড় নেতৃত্ব এসে এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রিত্ব পাবেন না। সেখানে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব পেতে পারেন, কিন্তু পেতে পারে না, মানে এবং বিজেপি অভিষেক কোনো। বন্দ্যোপাধ্যায় যেভাবে নন্দীগ্রামে সেবাশ্রয় হ্যাঁ, করলো, হ্যাঁ, সেখানে মানুষের কাছে হাত বাড়িয়ে হুম, দিয়েছে, ডায়মন্ড হারবার করে হ্যাঁ। ব্যাপক সাড়া পেয়েছে। আপনি কি মনে হয় এর প্রভাব পড়বে নন্দীবাগানে? শুভেন্দু অধিকারী কি এবারে একটু জেতাটা অনেকটা ডিফিকাল্ট আছে? ডেফিনেটলি দেখুন, শুভেন্দু অধিকারী যখন জিতেও ছিল শুনেছেন আমি কারেন্ট অফ হয়ে গেছিল কাউন্টিং এর সময়, এগুলো আমার বলা ঠিক না পাবলিককে। আবার একটা কারেন্ট অফ যদি করে দেয় অভিষেক ব্যানার্জি ওনারই মতো, তাহলে হয়তো অভিষেক ব্যানার্জি অনেক বেশি ভোটে বেরিয়ে যাবে। এটা অন্ধকার হয়ে গেছিল, আমার মনে আছে ইলেকশনের দিন, একটু চিন্তা করে দেখবেন প্রিভিয়াস রেকর্ড খুলে, একদম। হিস্টোরিক্যাল টপিকস। আপনি কি মনে করছেন এই 2026-এ তাহলে শুভেন্দু অধিকারীর অনেকটা টাফ লড়াই রয়েছে? ডেফিনেটলি টাফ লড়াই না থাকলেও উনি আসতে পারবেন, কনফার্ম। আমরা জানতে চাইবো যে যেভাবে যে মামলাগুলো হচ্ছে সেখানে রাজ্য অনেকবার হেরেছে এবং রিসেন্টলি রাজ্যের এই মামলাটাতে এসআইআর নিয়ে একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে। তাহলে কি আপনার মনে হচ্ছে যে তৃণমূলের কথা আগামী দিনে কোর্ট শুনবে? কারণ তৃণমূল যেভাবে আবার ঠিক ইলেকশনের সময় একটা বড় সাফল্য সুপ্রিম কোর্ট থেকে, তো সেখানে দাঁড়িয়ে থেকে তৃণমূলের আরো মামলাগুলোতে মানে জটিলতা ছড়াতে মানে জটিলতা ছড়াতে পারে। পশ্চিমবাংলায় বহু কেস হয়, সাধারণ পাবলিকের বাড়িতে বহু কেস হয়, নর্মাল মানুষের বাড়িতে ঝামেলা হয়, ডিভোর্স হয়, জমি ল্যান্ডের ইস্যু থাকে, জমি সংক্রান্ত ব্যাপার থাকে, নানা রকমের ব্যাপারগুলো, ট্রাস্টির ম্যাটার থাকে, স্টেট ভার্সেস কেস থাকে। পশ্চিমবাংলা একটা মুখ্যমন্ত্রী তার এগেনস্টে কেস হতেই পারে, লিটিগেশন, এলিগেশনস, হ্যান ত্যান ফাইল, সেটা কতটা কার্যকর হবে
আপনি আমার নামে মামলা করতেই পারেন, আজকেই একটা মামলা করে দিলেন, আমি আপনার নামে কালকেই সকালবেলা কোর্টে গিয়ে একটা মামলা করে দিতে, কিন্তু সেটা কতটা কার্যকর হবে সেটা বলবে মহামান্য হাইকোর্ট। আর হাইকোর্ট সব ক্ষেত্রেই যে মমতা ব্যানার্জির এগেনস্টে রায় দেবে কি মমতা ব্যানার্জির ফরে রায় দেবে এটা তো আমি বলতে পারি না, এটা নিউট্রাল, কেসের মেরিট অনুযায়ী সেটা হবে। তবে যা দেখা যাচ্ছে এখন পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্ট যখন, যেখানে সেন্ট্রালের ব্যাপার এসে যাচ্ছে, সেইখানে যখন এরকম গন্ডগোল হচ্ছে, সেখানে তো পশ্চিমবাংলায় এটা কোনো ব্যাপারই নয় যে সব কেসে যে দিল্লি যখন পাঠিয়ে দিচ্ছে রাজ্যে, তো রাজ্যকে সেখানে তো ভার্ডিক্ট দিতেই হবে। অনেক ক্ষেত্রে বলছে যে এখানে প্রভাবশালীদের দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো অপোজিশন পার্টি তো বলবেই, এটা তো সরকারের পক্ষে। আজ যখন কংগ্রেস ছিল তখন সিপিএম বলতো, সিপিএম যখন ছিল তখন বিজেপি বলবে, আবার বিজেপি যদি এখানে থাকতো তখন তৃণমূল বলতো। এগুলো অপোজিশন একটা একজনের নামে বলবেই। যেমন টিভিতে ডিবেট হয়, যখন কেউ কি বলে যে আমি খুব খারাপ কাজ করেছি, এটা আমার ভুল হয়ে গেছিল, ওটা আপনারা ভালো করেছেন, এটা তো কেউ বলে না। তখন কি বলে যে না আমি সব ভালো করেছি, তোমরা সব খারাপ করেছো, আমার পার্টি সব ভালো। সবারই তো একটু একটু গন্ডগোল থাকবে। আর দেখবেন হাঁড়ি ঘটি করা রান্না কিচেনে থাকতে গেলে দেখবেন ঠোকাঠুকি লাগে। তো একটা পার্টি নিন্দে করবেই, এটা তো ঠোকাঠুকি হবেই রাজনীতিতে। তার মানে এই নয় যে ওই পার্টিকেও আমি গালাগাল দিচ্ছি বা এই পার্টিকেও আমি গালাগাল দিচ্ছি, কোনো পার্টিই খারাপ না। কিন্তু মমতা ব্যানার্জি একটা এমন একটা মানে ফিগার, যে ফিগারটা প্রত্যেকটা জায়গায় নেমে নেমে যেভাবে মানুষের জন্য কাজ করেছে, দেখুন না, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, আজকে সবুজ সাথী। সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আপনি দেখুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কিষাণদের যে কৃষকদের এত যে অনুদান পেয়েছে পশ্চিমবাংলাবাসী, বিশেষ করে সেগুলো সবই কি ভুলে যাবে মানুষ ভোটের দিন? একটু ঠান্ডা মাথায় ভাববেন তো এই কথাগুলো। একদমই। আমি একটা কথা নিয়ে আপনাকে জানতে চাইবো সন্দীপবাবু, যে এখন যা সিচুয়েশন বা কারেন্ট সিচুয়েশন রয়েছে, সেখানে যে কেসগুলো রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকার বলে যে কেসগুলো করা হয়েছে, সেই কেসগুলো নিয়ে অনেকে বলছে নাকি মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়তে রয়েছে তারা। আপনি কিভাবে দেখছেন? সাধারণ মানুষ কি বললো, গ্রাম বাংলার মানুষ কি বললো, হ্যাঁ সেইগুলো নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে ওরা তো মানে ৮টার সময় খেয়ে অনেকে ঘুমিয়ে পড়ে, দেখবেন অনেক গ্রাম অঞ্চলে। তো সেই, আর অনেকে ব্যারিস্টাররা দেখবেন ৮টা থেকে তারা কাজ চালু করে চেম্বারে, এসে কোর্ট থেকে ফিরে যায়, তাহলে সবই তো এক হয়ে যায়, গুলিয়ে যাবে। একটা বুদ্ধিজীবীকে ডেকে জিজ্ঞেস করা, আর একটা বস্তির কোনো একটা গ্রসারি বিক্রেতা মানে মুদিওয়ালা যারা, তাদের জিজ্ঞেস করা কি একটু আলাদা হচ্ছে না? আপনার এই কোশ্চেনের মধ্যে আমি আপনাকে বলছি, এবং যে একটা রাস্তার চা বিক্রেতা সে যেটুকু বলবে, তার থেকে আমি অত বই পড়ে কি একই অ্যানালিসিস করতে পারবো? একটা দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে না আমাদের মধ্যে? একদমই। হ্যাঁ, এক্সাক্ট। তারা কি বললো, পাবলিক কি বললো, তার উপরে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটর, পুলিশ অফিসার থেকে শুরু করে আইএস, আইপিএস, হ্যাঁ, নির্বাচন কমিশন, ইডি, সবাই তো যুক্ত। তারা কি বললো সেটা তাও যুক্তিযুক্ত, মানে পাবলিক এখানে ভোট দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু সে কি ভাবছে তার অন্দরমহলে, তার মনের কথা, এটা অ্যাস্ট্রোলজার হতে হয় তাহলে পাবলিক, সবাই অ্যাস্ট্রোলজি পড়ে বসে আছে। মমতা ব্যানার্জি কি চিন্তা করছে, অভিষেক ব্যানার্জি কি চিন্তা করছে, সেটা সারাক্ষণই চিন্তা করবে, ওরা বের করে ফেলছে মন থেকে, সেটা এগুলো বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। একদমই মানুষের যেটা মানে আমাকেও মানুষ খারাপ বলতে পারে, তাতে আমার কি এসে যাবে? ওনাকে খারাপ বলে ওনার কি এসে যাবে? ওনার কাজ তো ওনাকে প্রত্যেকদিন নমনে গিয়ে বসে করতে হচ্ছে। তাহলে আপনি কি বলছেন যে এই ইস্যুগুলো যেগুলো একের পর এক সামনে এসছে, অভয়াকাণ্ড থেকে শুরু করে কয়লা, বালি থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতি, এগুলো কোনো এফেক্ট পড়বে না 2026-এ? না না, আমি বলছি বলে না, যে কোনো সিপিএম এর আমলে তো সিপিএম প্রচুর জমি দখল করে নিয়েছিল, আপনি জানেন কি জানেন না আমি জানি না, প্রচুর, আমি নিজে তার সাক্ষী আছি, বহু জায়গায় সিপিএম মানে একচেটিয়া জমি দখল করেছে। সিপিএম অনেক কেলেঙ্কারি কাণ্ড হয়েছে, চেপে দিত, হ্যান করতো। সিপিএম এর টাইমেও কি তাবেদারি করেনি তার নেতা মন্ত্রীরা? তা সেইটা যেরকম, তা এই ক্ষেত্রেও এই একই এক্সাক্ট, যে সরকারে থাকবে তার একটু ভুল ত্রুটি হতেই পারে, তাকে অনেক কাজ করতে হয়। তাকে যারা অপোজিশন তার তো কোনো বেশি কাজ নেই, কিন্তু যার অ্যাক্টিভিটিস আছে, যে গভর্নমেন্ট, যে রুলিং পার্টি, তার অনেক রুলিং পার্টির ক্ষেত্রে দেখতে গেলে রুলিং পার্টিকে পশ্চিম বাংলাটা পুরো চালাতে হচ্ছে। পশ্চিম বাংলার অবক্ষয়, মানে ভালো দিন, সুদিন, খারাপ দিন, ভালো জিনিসটা সব বিচার করে মানুষকে দেখতে হচ্ছে, পাবলিকের কাছে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু অপোজিশন তো এগুলো করছে না। তা একটা আমি ভালো কাজ করতে গেলে, যদি আমি ৫টা ভালো কাজের মধ্যে একটা আমার ভুল হয়ে যেতে পারে, আমার আমলার, তাও আমার নয়, একটা আমার কর্মচারী,
বলতে গেলে এরা কর্মচারী, মমতা ব্যানার্জির আনুষঙ্গিক যারা আছে, একটা একটা অফিসে যেমন কর্মচারী থাকে সেই কর্মচারীদের, তা মন্ত্রীরা হচ্ছে প্রত্যেকেই ওনার আনুগত্য একটা মন্ত্রক। তারা তো প্রত্যেকে মানে মুখ্যমন্ত্রী নয়, এবার মুখ্যমন্ত্রীর আন্ডারে তারা কাজ করছে, এবার তারাও কাজ করতে গিয়ে তাদেরকে পারমিশন নিতে হয়, কিছু করতে হয়, কোনো জায়গায় যদি একটু মিস্টেক হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, সব সরকার কংগ্রেস এলেও হবে, সিপিএম বিজেপির কি হয় না, দিল্লিতে কি রেপ হচ্ছে না, আমি তো নিজে দিল্লিতে থাকি, দিল্লিতে দেখে এসেছি, দিল্লিতে কোনো কিচ্ছু নেই, কলকাতাতেই শুধু সব গন্ডগোল হচ্ছে। এটা কেজরিওয়ালের কোনো পার্টিতে গন্ডগোল নেই, নীতিশ কুমারের পার্টিতে গন্ডগোল নেই, কোনো কোনো জায়গায় তাহলে সমর্থন নিতে হলো কেন মোদীকে, তাহলে সমর্থন নিয়ে নীতিশ কুমারের সমর্থনে কেন আসতে হলো? হুম, শুধুমাত্র মমতা ব্যানার্জি করে চিৎকার করলে বদমাইশি করেছে পশ্চিমবাংলায় এ বললে তো হয় না, না? আপনি বিহারে গেলেও দেখতে পাবেন অনেক রকম ঘটনা বেরোবে। হ্যাঁ, শুধু পশ্চিমবাংলাতেই যে একটা, আমরা পশ্চিমবাংলায় থাকছি, জানছি, আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখছেন, হাইলাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অপোজিশন আরো ভার্স ভাবে ছড়াচ্ছে, যেটা এইটুকুনি হচ্ছে, এটা এতটা দেখাচ্ছে, যার জন্য এইসব মন্তব্যগুলো আসছে বর্তমানে। যেটা আমি চিন্তা করলাম এই মুহূর্তে, যে আপনি বলছেন যে মানুষের সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়ের সাথে, def- এবং ইস্যুগুলো কোনো কাজে লাগবে না, না, এবং যেভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটু হলেও বেশি আসন পাবে, সেটাও আপনি একমত এবং সম্মতি দিচ্ছেন আপনি। এবং রাজ্যের যে কেসগুলো যেগুলো যাচ্ছে সুপ্রিম কোর্টে, সেগুলো ধরাশয়ী হচ্ছে কেন্দ্র, রাজ্যকে সেই কেসগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, অথবা রাজ্যের পক্ষে সেই মানে সেই স্টেটমেন্ট গুলো বেরোচ্ছে। আপনি নিজেও থাকেন সবকটা কেসে, আপনাকে আমরা দেখেছি, কারণ আপনি সুপ্রিম কোর্টের পার্মানেন্ট লয়ার, এবং আপনি সুপ্রিম কোর্ট ছাড়া ছাড়া আপনি কলকাতা হাইকোর্টেও কাজ করছেন, এবং সব জায়গাতেই এবং হয়েছে। লোয়ার কোর্টেও করেন, কিন্তু বেশিরভাগ আপনি সুপ্রিম কোর্টে থাকেন। তো সেই সূত্রেই আপনার কাছে একদম সোজাসুজি যদি প্রসঙ্গে আমি চলে যাব, যে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির নিরিখে আপনি কি মনে হচ্ছে যে 2026-এ আবার চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে? কালকেও যদি ভোট হয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে আগামীকাল। মানে কোনো ইস্যু কিছু কাজ করবে না? এর আগের বারেও তো ইস্যু ছিল, আপনাকে তাই যদি প্রিভিয়াস রেকর্ড খুললে আবার বলছি, মানে সারদা হয়েছিল, মনে পড়ে আপনার? হ্যাঁ, স্ট্রিং কেলেঙ্কারি, নারদা, হ্যান ত্যান হয়েছে, শুধু মামলা হয়েছে, কেস হয়েছে, কিন্তু পাবলিক দেখেছে কাজ, কে কত কাজ। এই যে জাভেদ খান আমাদের কসবা বালিগঞ্জে যে স্টুডিওয়ে বসে আছি, তার পাশাপাশি কি কাজ, মিষ্টি জলে, কর্পোরেশনের জল দিয়ে, যাতে এতদিন সুব্রত মুখার্জি যখন কংগ্রেসে ছিল মনে আছে, কোনোদিন তো আমাদের কলকাতায় জল জমা কমেনি, এখন দেখুন কসবায় আমাদের বালিগঞ্জে এরিয়ায় জল জমা বন্ধ হয়ে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা, মিষ্টি জলের পাইপ ঢুকছে, কর্পোরেশন থেকে জল দিচ্ছে সব জায়গায়, কত সুষ্ঠুভাবে গভর্নমেন্ট কাজ করে দিচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে মন্ত্রী জাভেদ আহমেদ খান, বারবার নামটা উচ্চারণ করলাম, কসবার উনি বিধায়ক, এবং উনি আমাদের রাজ্যের মন্ত্রী, হ্যাঁ, ডিজায়ার মিনিস্টার। তো উনি কি করে করছেন, তাহলে সব যদি খারাপই হতো তাহলে তো সব উনি ভোট পেতেন না, বারবার জিতে আসতে পারতেন না। তা সেই তখনও তো সারদা হয়েছে, নারদা হয়েছে, সবকিছু হয়েছে, জিতে তো এসছেন, এবারেও আমার মনে হয় বিপুল ভোটে মার্জিনে উনিও জিতে আসবেন, জাভেদ খান। একদমই। সৌমদীপ বাবু আমাদের সাথে রয়েছেন, স্বনামধন্য অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের তিনি পার্মানেন্ট লয়ার, এবং আমাদের 24 আওয়ার্স টিভি চ্যানেলের চিফ এডিটর। তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা 2026-এর ভোট নিয়ে আলোচনা করছি, এবং যে কেসগুলো রাজ্য থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে তিনি সেখানে থাকেন, পর্যবেক্ষণ করেন, প্রত্যেকটা কেসের সাথে তিনি জড়িত রয়েছেন। তাই আমরা তার কাছ থেকে মতামতগুলো নিচ্ছি, জানছি, এবং সঠিক তথ্যগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। যেমনটা তিনি বললেন যে যে ভারে টিকবে না, যেভাবে আমরা দেখলাম যে সল্টলেকে আইপ্যাকের অফিসের ওপর ইডি রেড হয়েছিল, এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল কেটে নিয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো সুরাহা হয়নি, যেমনটা ঠিক সুরাহা হবে না, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোর্ট কিন্তু এতটা, যেটা যেটা ইডি মনে করছে, কোর্ট কিন্তু সেটা মনে করছে না। তাকে প্রভোক্ট করা হয়েছিল সেই সময়, প্রভোকেশন, আমি বারবার বলছি প্রভোক্ট, উনি প্রভোক্ট হয়ে গিয়ে ওই জিনিসটা হয়, ঘটনাটি ঘটে। ঘটনা কি ঘটলো সেটা সেই মুহূর্তের ঘটনাটাকে আমরা কেউ জানি না, সেটা পাবলিক যেভাবে বা সবাই যেভাবে বিস্তারিতভাবে একটা ছোট্ট ব্যাপার এতখানি করছে, সেই জিনিসটা কিন্তু হয়নি। সেই জিনিসটা যেটা আমরা দেখলাম যে চারিদিকে তাহলে আপনারাই প্রেস, আমি যদি একটা ভুল কথা বলি সেটাকে এইটুকুনি বললে এতক্ষণে বড় করে নিউজ পেপারে বেরিয়ে যাবে কালকে, তাই তো? তো সেটা উনি সামনে থেকে দেখে গেছে, একটা গ্রিন ফাইল নিয়ে নেমে এসছেন, সেটাকে নিয়ে বিরাট কাণ্ড হয়ে গেল, যে উনি একদম চুরি জাচুরি করে একদম মারধর করে গুলি চালিয়ে প্রায় চলে এসেছেন, ওদেরকে মার্ডার করে দিয়েছেন প্রায়। তাই যদি হতো তাহলে 72 ঘন্টার মধ্যে ওনাকে অ্যারেস্ট করা হলো না কেন? আর পয়েন্টটা নোট করুন, 72 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে ওনাকে কিছুই করা হলো না ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। অদ্ভুত ব্যাপার না এটা?
একটা প্রভোকেশন বলে বারবার বলছি কথা, যে ওনাকে প্রভোক করা হয়েছিল, হট করে এই সিদ্ধান্তটা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কয়লার টাকা এখানে আপনার এখান থেকে হয়ে শুভেন্দু অধিকারীর মারফত সেটা যায় কেন্দ্রের কাছে, অমিত শাহ এবং রাজনাথ সিং এর কাছে। সেখানে কেন্দ্র কিন্তু তার এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। মানে তার মানে এখান থেকে টাকা তারা নিয়ে যাচ্ছে। অনেক জায়গায় কেন্দ্র টাকা পাঠিয়েছে, কি 2-4 দিন আগেকার কথা বলছি, কিছু কারণের জন্য পশ্চিমবাংলায় পাঠায়নি, সেটা তো বলছেন না। পশ্চিমবাংলা পায়নি সেই টাকাটা। পশ্চিমবাংলাকে অনেক জায়গায় কেন্দ্র টাকা পাঠায় না অনেক কিছু। তাহলে যে অমিত শাহ যখন রাজ্যে আসছে বলছে ডবল ইঞ্জিনের সরকার হবে, হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখন আসছেন তিনি তার বক্তৃতাতে রাখছেন যে এবারে দুষ্টাচার কমবে, এখানে উন্নয়ন হবে, ভ্রষ্টাচার কমবে, এখানে উন্নয়ন হবে। 10 বছর আগেও তো হতে পারতো, বা 5 বছর আগে যখন ওনারা এসেছেন, তো 5 বছর আগেও তো ওনারা এসে বলে গেছেন সারদা নারদার সময়। তখন করেননি কেন, আসেননি কেন? এখন এত পশ্চিমবাংলার উপর ওনারা শহীদ হয় হঠাৎ করে। একদমই। এবং যার ফলে কিন্তু আজকে কেসগুলো একের পর এক জয় হচ্ছে এবং রাজ্যকে পাঠিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। একদম। পরবর্তীকালে বিজেপি ওই ইন্ডিয়া জোট হয়েছে যেটা, পরবর্তীকালে বিজেপির চেয়ারও যে নড়বড় করবে না, এটাকে আপনি মানে কনফার্ম? বিজেপি যে থাকবেই একদম সেন্ট্রালে, এটা তো কনফার্ম নয় সেন্ট্রালে। আপনিও সেটা নিয়ে কনফার্ম নয়? না, কারণ আপনি যেহেতু সুপ্রিম কোর্টে থাকেন, আপনি হ্যাঁ, ব্যাপারটা ভালো বলতে হ্যাঁ, পারবেন। আমিও কনফার্ম নয়, থাকবেই উনি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় রোল প্লে করতে পারে। হ্যাঁ, যদি 2026-এ যেটা আপনি বলছেন যে একটি হলেও বেশি আসন নিয়ে যদি সরকার করে, তাহলে কিন্তু চতুর্থবারের মধ্যে বিজেপিকে ধরাশায়ী করছে, তো সেখানে দাঁড়িয়ে থেকে এই ইন্ডিয়া জোটে একটা বড় মুখ হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া জোট বড় কাজ করবে। বিজেপির বিরুদ্ধে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরিকি দলগুলো নিয়ে একটা বড় কাজ করতে পারে 2029-এ যে ভোট আসবে। একদম। 2026-এ ইলেকশনে জিতে উনি মুখ্যমন্ত্রী হন। একদমই, একদম। অনেক তথ্য আপনার কাছে জানতে পারলাম সৌম্যদীপ বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থেকে আপনার মতামত রাখার জন্য। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, এবং সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কি বলতে চান আপনি? প্রজাতন্ত্র দিবসে আমি সকলকে, আমার বড় ছোট, আমার বন্ধু বান্ধব, আইনজীবী সবাইকে, বুদ্ধিজীবীদের, মন্ত্রকদের, অ্যাডমিনিস্ট্রেটরদের, পুলিশদের সবাইকে জানাবো পশ্চিমবাংলার আর শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, খুব ভালোভাবে আমাদের দেশে পশ্চিমবাংলার নাম স্বর্ণাক্ষরে লেখা হোক। আজ থেকে প্রায় 200 বছর 300 বছর আগে কলকাতা বলে একটা যে জায়গা, সেটা লন্ডনেও নাম করা হতো। দিল্লিতে তখন সেন্ট্রাল হয়নি, কলকাতা সেন্ট্রাল ছিল। আমাদের যেটা পশ্চিমবাংলা হাইকোর্ট করা হচ্ছে, ওটা ছিল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টটা তখন হয়নি, এখানেই ছিল সেন্ট্রাল। কলকাতা ছিল ভারতের মানে রাজধানী বলতে গেলে, এখন যেমন পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, তেমনি ভারতের রাজধানী ছিল দিল্লি নয়, কলকাতা। সেই কলকাতায় যেন কোনো রকম অবক্ষয় না হয়, খারাপ না হয়, কলকাতার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটাই প্রজাতন্ত্র দিবসে আমার একান্ত কাম্য। প্রশাসনিক লেভেলকে বিশেষ করে সহযোগিতা করার জন্য, হাত এগিয়ে দেওয়ার জন্য পুলিশ কর্তাদের আমি অনুরোধ করব। তারা সুষ্ঠুভাবে কাজ করে এসছে বলেই আজকে পশ্চিমবাংলা সরকার টিকে আছে এবং টিকতে পারবেও, এই বলে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি খুব ভালো থাকুন, আর দর্শকদেরকেও বলবো আপনারা অবশ্যই দেখতে থাকুন 24 টিভি। নমস্কার।